ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বললেন মাহফুজ আলম। আওয়ামী লীগের অবশ্যই বিচার হবে মন্তব্য নাহিদ ইসলামের। তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। দেশের প্রতিটি মানুষের সম অধিকার দেখতে চায় জামায়াত। জুলাই জাগরণ নিয়ে প্রথম আলোর বহুমাত্রিক প্রদর্শনী, গণ অভ্যুত্থানের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। এবং সমালোচনার মুখে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত। অনুসন্ধান শেষে 3 কার্যদিবসের মধ্যে পুনঃতালিকা প্রকাশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি নিয়ে শাসন ব্যবস্থা কায়েম করা হবে। আর তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, আওয়ামী লীগ ছাত্রলীগকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শনিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রফিকুল ইসলাম বাবু ও শামীম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই, তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সেখানে কোনোভাবেই অংশ নিতে দেওয়া হবে না। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। মাহফুজ আলম বলেন, বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণেই নির্বাচন হবে। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণকে নিয়ে বৈষম্যহীন শাসন ব্যবস্থা কায়েমের কথা জানান তিনি। বিএনপি, জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বন্দী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। এদিকে শুক্রবার রাতে উত্তরার মুগ্ধ মঞ্চে হামলা চালায় দুর্বৃত্তরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বানে মঞ্চস্থল পরিদর্শনে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ও তার বিভিন্ন সংগঠন আতঙ্ক তৈরির চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। কোনো ধরনের স্বৈরতন্ত্র বা এই যে ধরনের নির্বিচারে গুলি পুলিশ করেছে বা বিভিন্ন বাহিনী, যাতে তা আর কেউ কোনো পৃথিবীতে এবং বাংলাদেশে এটা কেউ সাহস করতে না পারে। আমরা এরকম কঠোরতম বিচার এবং সর্বোচ্চ শাস্তি আমরা শেখ হাসিনা নিশ্চিত করতে চাই। পতিত আওয়ামী লীগকে স্বেচ্ছায় বিচারের মুখোমুখি হওয়ার আহ্বানও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানাবে বিএনপি। তবে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এটি করা হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি। শনিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় শিক্ষক সমাবেশ। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত জনগণের দুঃখ দুর্দশা দূর করা। দেশের বর্তমান সংকট মোকাবিলায় নির্বাচনেই গুরুত্ব দেন তারেক রহমান। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। কিভাবে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালে রাখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকারের তালিকায় এই বিষয়গুলো থাকা অত্যন্ত জরুরি। নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি একে স্বাগত জানায়, তবে রাষ্ট্রীয় পদে থেকে এই প্রক্রিয়ায় যুক্ত হলে তা ক্ষমতার অপব্যবহার হিসেবে গণ্য করবে জনগণ। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত।
তার দল শিক্ষকদের জন্য সবসময় যুগান্তকারী ভূমিকা রেখেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন করা হবে। বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে শেখ হাসিনা সরকার অনেক রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দিনাজপুরে গোরে শহীদ ময়দানে দলের কর্মী সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি বলেন, এদেশে জন্মগ্রহণকারী প্রতিটি নাগরিকের সংবিধান অনুযায়ী সমান অধিকার রয়েছে। গত 54 বছরে দেশের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে তাদের চিহ্নিত করার সময় এসেছে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির। আমরা বিশ্বাস করি এই দেশের বুকে যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে। সুতরাং মর্যাদার দিক থেকে তিনি একটা মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক। আর তারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না। এই মাইনরিটি বলে বলেই আপনাদের উপর এতদিন এত অত্যাচার হয়েছে। আপনারা আমাদের ভাই বোন, আমরা সহমর্মিতার সাথে একসাথে গর্বের সাথে বাংলাদেশে বসবাস করতে চাই। অতীতের সরকারগুলো বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে চোর হিসেবে পরিচিতি দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম। শনিবার দলের ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলনে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, যারা আওয়ামী লীগ ও দিল্লির পক্ষে অবস্থান নেবে তাদের ছাড় নেই। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজনৈতিক শুদ্ধাচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে নগর সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর। ইসলাম বিরোধী শক্তি প্রতিহত করতে মত পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আপনারাও যদি বাংলাদেশের ইসলামী শক্তির বিরুদ্ধে অপপ্রচার করেন, কটাক্ষ করেন, ধর্মপ্রাণ মানুষ, দেশপ্রেমিক মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। সম্মেলনে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদ। আওয়ামী ভাষায় মৌলবাদী ট্যাগ দিয়ে ইসলামী দলগুলোকে তাচ্ছিল্য করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ও দিল্লির পক্ষে অবস্থানকারীদের ছাড় দেয়া হবে না। আমরা দেখছি আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, অতীত সরকারগুলোর আমলে নানা দুর্নীতি আর দুঃশাসন দেখেছে দেশ। এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমরা এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে আমরা দেখেছি। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন, যদি আমাদের দেশে কোনো ভালো কিছু আমরা চাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। ইসলামী শক্তিকে মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বলেও মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। যারা আমরা মানবতার পক্ষে অবস্থান তৈরি করেছি, আমরা সবাই একত্রিত হয়ে এই অবস্থার পরিবর্তন দেশের জন্য আমি আহ্বান করব, আসেন, এই শান্তি একমাত্র যে নীতি আদর্শ তার নাম হলো ইসলাম। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। মহাসচিব বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল ছাত্র জনতার অবিশ্বাস্য জাগরণ, ঠিক যেন জনবিস্ফোরণ। ভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছিল কোটি সোচ্চার কণ্ঠ। 36 দিনের সেই যুদ্ধটা ছিল কঠিন, ছিল নির্মমতার গল্প। তারই কিছু খণ্ডচিত্র নিয়ে প্রথম আলোর প্রদর্শন জুলাই জাগরণ। রক্তের সেই প্লাবনের গল্পই ফুটে ওঠে চিত্রশালার দেয়াল জুড়ে। ছিল শহীদদের স্মৃতিস্মারক। জুলাই জাগরণের সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের রিপোর্টে। ছবি তুলেছেন আবু তালেব জয়। একটি 36 জুলাই বদলে দেয় সবকিছু। দীর্ঘ 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভে রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। অপ্রতিরোধ তারুণ্যের এ যেন এক নতুন বাংলাদেশ। দেশে যখন চলছিল অধিকার হরণের চর্চা, দলীয়করণ, লুটপাটের একের পর এক মেরুকরণ,
ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাঈদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহী কবিতার সেই রণতুর্য। আবু সাঈদের প্যান্ট সহ তার ব্যবহৃত নানান স্মারক ঠাঁই পেয়েছে জুলাই জাগরণে। ওদিকে অনেক ছবি দেখেছি আবু সাঈদের বিভিন্ন জিনিস। শিল্পকলার চিত্রশালায় এখনো জলজল করছে মীর মুগ্ধর রক্তমাখা পরিচয়পত্র। পানি লাগবে পানি, তৃষ্ণা মেটানোরত অবস্থায় গুলিবিদ্ধ হন মুগ্ধ। অসমাপ্তই থেকে যায় কলেজ ছাত্রী নাইমার শেষ ছবি, সেই ছবিটিও প্রদর্শিত হচ্ছে। আরও রয়েছে শহীদ মাহমুদুর রহমান সৈকতের ব্যাট বল, শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের গিটার আর শহীদ জাবির ইব্রাহিমের ছোট্ট সাইকেলটি। জুলাই আন্দোলনে যত কিছু হয়েছে সব এখানে দেখেছি। যারা আন্দোলনে শহীদ হয়েছেন তারা যাতে বেহেশতে যান। প্রদর্শনে নিদর্শন দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। আন্দোলনে না যাওয়ার আক্ষেপ কুড়ে কুড়ে খাচ্ছে এই শিক্ষার্থীর। যে ওই সময় আমার নিজেকে আসলে কাপুরুষের মতো লাগছিল যে আমিও এই যেই বয়সী তরুণরা এসব করেছে এবং যারা মারা গেছে সেই বয়সী আমি ছিলাম, কিন্তু আমি সেভাবে কিছু করতে পারিনি। স্বপ্নের এই আন্দোলনে শহীদ হয়েছে হাজারো মানুষ, অঙ্গহানি ঘটেছে অন্তত 50,000 মানুষের। মুক্তির সম্ভাবনার এই প্রয়াস রুখে দিতে সরকার শুরু করে গণহত্যা। সেই সবকিছুরই খণ্ডচিত্র গণমাধ্যমের দলিল রূপে তুলে ধরে প্রথম আলো। প্রথম আলো যে উদ্যোগটা নিয়েছে তাদের দৃষ্টিতে যে সব জায়গায় হয়েছে তার ছবিগুলো এনে কালেক্ট করেছে, এখানে তো সব পর আসে না। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ তো নিঃসন্দেহে। আমরা তো অনলাইনেও দেখেছি, টিভিতেও দেখেছি ওই মুহূর্তগুলো, যখন আমরা এখন আবার দেখছি তো ফ্ল্যাশব্যাক আসছে। ভর দুপুরেও এই জাগরণ দেখতে ছুটে এসেছেন অনেক দর্শনার্থী। এই জাগরণ একদিকে যেমন ভালো লাগার, ঠিক তেমনি হৃদয়েও কাটে দাগ। অনেক কষ্ট হচ্ছে আসলে এটা দেখে, এটা কারণ খুব এত কিছুদিন আগে ঘটে যাওয়া আন্দোলন, একটা বিপ্লবের একটা প্রমাণ। এই প্রমাণগুলো অবশ্যই মুছে দেওয়া উচিত না। রাস্তাঘাটেও যেসব গ্রাফিটিগুলো সে সময় করা হয়েছিল, আমার মনে হয় ওগুলো কেউ মুছে না ফেলে দীর্ঘদিন সংরক্ষণ করা উচিত। বরাবরই ইয়াং জেনারেশন আন্দোলনে থাকে, কিন্তু ব্যাপক মানুষের সাপোর্ট ছিল। এ বিজয় যে গণমানুষের, জাতির অন্যরকম মুক্তিতে যে সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন, তারই সিনপসিস যেন জুলাই জাগরণ। বাংলাদেশে ইতিহাস বিকৃতির ঘটনা ভাত মাছের মতোই। জুলাই গণ অভ্যুত্থান 6 মাসও পার হয়নি, এরই মাঝে শুরু হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র। তাই সবাই বলছেন অন্তত জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যাতে অক্ষত রাখা হয়, এ ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন দর্শনার্থীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের কর্ণাটক রাজ্যের রামমূর্তিনগর এলাকার কালকেরে হ্রদের কাছ থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। পুলিশ বলেছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচারিকার কাজ করতেন। তাদের ধারণা গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ওই নারী। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে এই ঘটনায় সুষ্ঠু দাবি করেন বক্তারা। এখনও কেন ভারতের হাইকমিশনারকে ডেকে জবাব চাওয়া হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। বিক্ষোভে ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনাও করা হয়। আপনাদের সরকারের আধিপত্যবাদী মনোভাব, আপনাদের সরকারের আগ্রাসী পররাষ্ট্রনীতির আমরা বারবার নিন্দা জানিয়ে এসেছি। আপনাদের এই সরকার যে উগ্র মানসিকতা ছড়াচ্ছে, আমাদের বিরুদ্ধে আপনাদের কাছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা আপনাদের নির্ভয়কে কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই। আমাদের বোন নাজমার হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নামায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কৃষিতে। প্রয়োজনীয় পানির অভাবে ব্যাহত হচ্ছে সেচ কাজ, যার নেতিবাচক প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনে। অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত না করা এবং অনাবৃষ্টি ও খাল বিল শুকিয়ে যাওয়াই এমন পরিস্থিতির কারণ বলে মনে করছেন পরিবেশবিদরা। ভূগর্ভস্থ পানি নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিকের প্রতিবেদনের দেখুন শেষ কিস্তি আজ।
অভিন্ন নদ নদীর পানি উজানের দেশ প্রত্যাহার করায় ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে উত্তরাঞ্চল, আর দক্ষিণাঞ্চলের নদীতে বাড়ছে লবণাক্ততা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, ভারত অভিন্ন 54টি নদীর মধ্যে 47টি নদীর গতিপথে ছোট বড় 5 শতাধিক বাঁধ নির্মাণ করার মাশুল গুনছে ভাটির দেশ বাংলা। নিয়মিত ড্রেজিং না করা এবং অনাবৃষ্টি সহ নানা কারণে দেশের 18,000 মাইল নদ নদী শুকিয়ে 8,000 মাইল এসে ঠেকেছে। এতে দেশ জুড়েই সেচ সংকটে ভুগছেন কৃষক। ফসল করতে গেলে পানি লাগে, খরায় গিয়া মাটি নষ্ট করে হয়, পানির অভাবে শুধু কালের তো এই টিউবওয়েল দিয়ে চলছি, তখন টিউবওয়েল তো একবার মোড়ে না পানি, এই টিউবওয়েলটা তো এটা তো বড় টিউবওয়েল দেখে এটা তাইই না। আগে যেরকম আপনার পানি উঠতো, হ্যাঁ, এখন এই 1-2 বছর ধরে কোনো কলে পানি উঠে না। বরেন্দ্র এলাকায় 1995 সালে ভূগর্ভস্থ পানির স্তর ছিল 12 মিটার নিচে। 15 বছরের ব্যবধানে 2010 সালে এটি নেমেছে প্রায় 23 মিটার নিচে। কিছুটা রিচার্জ হবে পুকুরগুলো থেকে ভরাট করে ফেলছেন। আমাদের তো ওপেন স্পেসই নাই, কোনো জায়গায় নেই। অনেক জায়গায় ভূগর্ভস্থ পানি আর্টিফিশিয়ালি রিফিলিং করা হয়, রিচার্জ করা হয় রেইন ওয়াটার দিয়ে। ওটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ বাইরে থেকে যদি আপনার দূষিত পানি ঢুকিয়ে দেন, তাতে পুরো ভূগর্ভস্থ পানি দূষিত হয়ে যাবে। সব কিছু মিলে আমরা আসলে একটা ঝুঁকির মধ্যে আছি, সামগ্রিকভাবে চ্যালেঞ্জের মধ্যে। আমাদের ফিরে যাওয়া উচিত আসলে সারফেস ওয়াটারের উপরে। সারফেস ওয়াটারের একটা বড় অংশ আসে আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে, সেই খাতে আমাদের দিতে হবে, সমাধানের দিক দিতে হবে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা জরিপ মতে, ভূগর্ভস্থ পানির উৎস যেভাবে নিঃশেষ হচ্ছে, তাতে সতর্ক না হলে ভবিষ্যতে বড় ধরনের মাশুল গুনতে হবে। আমরা যদি প্ল্যান করি, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করি যে খাল খনন করব, আমরা যেসব জায়গায় পুকুর আছে পুকুরই থাকবে, এটা ভরাট করা যাবে না। না হলে কিন্তু আগামীতে কৃষি আরো ভয়ঙ্কর, ইরিগেশন ফেসিলিটিসের জন্য হয়তোবা কৃষির জমি অনেকটাই খালি থাকবে, ফসল করতে পারবে না। কৃষি যদি উৎপাদনশীলতা না হয় এবং আমরা যদি আমদানি নির্ভর হয়ে যাই, তাহলে অর্থনীতিতে বিশাল বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নিতে নীতিমালা প্রণয়নের তাগিদও দিয়েছেন ডক্টর জামাল উদ্দিন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। মধ্যবিত্তের চালের কেজি 80 আর মোটা চাল 55 টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন আয়ের মানুষের প্রায় পুরোটাই চলে যাচ্ছে চাল কিনতে। এমন পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইলেন ক্রেতারা। আর ব্যবসায়ীদের দাবি চালের মিলে তদারকির মাধ্যমে সিন্ডিকেট নিয়ন্ত্রণের। উষা ফেরদৌসের আরও একটি প্রতিবেদন। কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণহীন চালের বাজার। শুল্ক কমানো, আমদানি সহ সরকার কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না। মিনিকেট ও নাজিরশাইল সরু চালের মধ্যে জনপ্রিয়। রাজধানীর বাজার থেকে এই দুই চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে 80 থেকে 90 টাকা। টিসিবির হিসেবে 2020 সালের 1 জানুয়ারি 1 কেজি সরু চালের সর্বনিম্ন দাম ছিল 45 টাকা, যা এখন 70 টাকা, আর সর্বোচ্চ দাম ছিল 60 টাকা, যা এখন 84 টাকা। সেনাবাহিনী যদি মনিটরিং করে তাহলে মনে হয় যে এটা নিয়ন্ত্রণে আসা সম্ভব, আদতেও আসা সম্ভব না। সবকিছু মনিটরিং থাকলেই তো ভালো, শুধু সেনাবাহিনী কেন, সব বাহিনীই করুক। আর নিম্ন আয়ের মানুষের মোটা চালের দামও লাগামহীন। 2020 সালের 1 জানুয়ারি যা ছিল 30 থেকে 35 টাকা, তা এখন 54 থেকে 58 টাকা কেজি দরে কিনতে নাজেহাল নিম্ন আয়ের মানুষ। ইনকামের টাকা দিয়ে চাল কিনলে সংসার চলে না, এমন পরিস্থিতি। বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচা দিতে পারি না। অর্ধেকের বেশিটাই চলে যায় চালের দিকে, ওই কারণে আমরা রিস্কে চালে কুলেতে পাইছি না। সব চাউলে বেশি যাই, তরকারিকে মাছ টাছ মনে করেন আরো 200-300 টাকা আলাদ করে দেয়, 200-250। চালের বাজার নিয়ন্ত্রণ করে মূলত বড় বড় কিছু মিল, যারা নিজেদের ব্র্যান্ড নামে চাল বাজারে ছাড়ে। আর তাই মিল ও কর্পোরেট পর্যায়ে তদারকির দাবি ব্যবসায়ীদের। বড় বড় মেলাররা আছে, তারা তো ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, তারাও মানে ওইভাবে আর কি একটা রেট ফালায়। তাদের ব্যাংক খরচ, তাদের ব্যাংক ইন্টারেস্টে যেভাবে আসে। কর্পোরেট কোম্পানিটাই ধানের বাজারটা নিয়ন্ত্রণ করে। সরকারের পদক্ষেপটা আসলে ভেঙে দিতে পারলে চালের বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসবে। যেতে হবে মিলে, তাদের কাছে সব সময় যেতে হবে। যখন আপনার সিজন উঠে তখনও দেখবে, যেমন ওরা করে কি ধান কিন্তু কম দামে কিনে সরাই দেয়, যখন বাড়ে তখন আস্তে আস্তে আর তখন বলে যে ধানের দাম বেশি, তখন তো ধানের দাম বেশি ঠিকই, আপনারা দেখতেছেন বেশি, আগের ধানগুলি কই।
দেশের চালের বাজারে বড় বড় কিছু প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, বিপুল পরিমাণ ধান মজুত করে বাজার নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চুক্তি হলো বাংলাদেশের সঙ্গে। শনিবার যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে সরকারের। চুক্তি মোতাবেক প্রতিষ্ঠানটি বছরে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান। যেসব দেশে যুক্তরাষ্ট্রের মুক্তি বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি বাতিল করে দেন। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার। এ চুক্তি দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোহাম্মদ আতিক রহমান। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জ্বালানি চুক্তিটি একটি কৌশলগত অংশীদারিত্বের একটি প্রতিফলন। আমাদের দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট মোকাবেলায় কিছুটা হলেও সহায়তা করবে, যার মাধ্যমে আমরা দেশের শিল্পায়ন এবং গৃহ পর্যায়ে যে বিদ্যুতের চাহিদা আছে সেটি কিছুটা হলেও মেটাতে সক্ষম হব। এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে জানান, এ চুক্তি বাংলাদেশের বর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গ্যাস সংকট সমাধানে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস কূপ খননের ব্যবস্থা করা হবে। যানবাহনে সিএনজি এবং বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে তা হিতে বিপরীত হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর মতিঝিলে জ্বালানি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। সময়ে যে অন্য কেউ যদি ওপেন টেন্ডারের মাধ্যমে যদি কূপ খনন করতে চায়, আমরা সেই কূপ খননের সুযোগ দিয়ে দেব। আমি আরেক জায়গায় বলছি যে আমি এখনই সিএনজি বন্ধ করার ঘোষণা দেব, কিন্তু আপনি বাসায় যেতে পারবেন তো? সমস্ত সিএনজি চালকরা আপনার রাস্তা আটকে দেবে। তারপর আরেকটা সহজ সমাধান হচ্ছে যে বাসা বাড়িতে গ্যাস বন্ধ করে দেন, তাহলে তো আমি নিজেই বাসায় যেতে পারবো। দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে অবশেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর পূর্ব ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরে বাংলা একাডেমিও এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের জন্য কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদের নাম ঘোষণা করা হয়। তবে নানা অভিযোগ অনুসন্ধান শেষ করে অনধিক 3 কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকা প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের মাদক মুক্ত রাখতে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মাদক বিরোধী সমাবেশ ও HSC পরীক্ষায় GPA 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AKM গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার সহ অন্যান্যরা। তোমাদেরকে আমরা কৃষি দান করবো, সম্মানিত করবো, কিন্তু তোমরা যদি মাদক গ্রহণ করো, মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ো, তবে তোমাদের হাতে আমরা এই তৃষ্ণা তার পরিবর্তে আমরা হাত করা পরিয়ে দেব। আইনের বিধান আমরা তোমাদেরকে এখানে বুকে টেনে নিচ্ছি,
কারণ ভালো রেজাল্ট করছো। আর যদি তোমরা মাদক গ্রহণ করো বা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ো, তোমাদের স্থান হবে আইনের ভাষায় জেলখানায়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। শনিবার কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হামলায় 2 জন সমন্বয়ক সহ 3 জন আহতের খবর পাওয়া গেছে। পেশাগত দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার হন 2 সাংবাদিকও। হামলায় আহত ওমর শরীফ জানান, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় তার উপর হামলা হয়েছে। গাজীপুরে গ্যাস সংকটে শিল্প কারখানায় হচ্ছে না ঠিকমতো উৎপাদন। বাসাবাড়িতেও একই অবস্থা। গ্যাস না থাকায় অনেক সময় জ্বলছে না চুলা। জেলার কোনাবাড়ি, কালিয়াকুর, কাশিমপুর ও এর আশপাশের এলাকারও একই অবস্থা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট বলছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আতিকুর রহমান ও আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাহিদার চেয়ে কম গ্যাসের চাপ থাকায় মুখ থুবড়ে পড়েছে গাজীপুরের অসংখ্য শিল্প কারখানার স্বাভাবিক ও দৈনন্দিন উৎপাদন। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে পণ্য রপ্তানি করা নিয়ে দুশ্চিন্তায় কারখানা কর্তৃপক্ষ। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হয়, শ্রমিকদের বেতন বোনাস দিতে হিমশিম খেতে হচ্ছে মালিকদের। এ অবস্থা চলতে থাকলে যে কোনো সময় ব্যবসা গুটিয়ে নেওয়ার আশঙ্কায় তারা। গ্যাস যদি ঠিকমতো সাপ্লাই যদি না আসে, আমরা ঠিকমতো উৎপাদন করতে পারি না। শিল্প বাঁচানোর জন্য এই মতো গ্যাসটা আমাদের জরুরি হয়ে পড়েছে। গ্যাসের চাপ কম থাকায় প্রেসার কম ওঠে। সরবরাহ কমে যাওয়ায় গাজীপুরের বাসাবাড়িতেও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও জ্বলছে না রান্নার চুলা, আবার কোথাও গ্যাস থাকলেও তা একেবারেই কম। গ্যাস না থাকার কারণে তো ঠিকভাবে রান্নাবান্না করা যায় না। সকালে ঘুম থেকে উঠে দেখে গ্যাস নাই, রান্নাবান্না হয় না। চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় এ সংকট তৈরি হয়েছে বলছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এলএনজি সরবরাহ এবং গ্যাস সরবরাহ বৃদ্ধি পেলে আশা করা যায় যে আমাদের গ্যাস সরবরাহের বিতরণ ব্যবস্থার উন্নত হবে। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন সহ বাসাবাড়ির রান্না। প্রায় 3 শতাধিক শিল্প কারখানায় ঠিকমতো গ্যাস না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কারখানা মালিকরা। অপরদিকে বাসাবাড়ি সহ পাম্পেও ঠিকমতো গ্যাস পাচ্ছে না গ্রাহকরা। গ্যাসের কারণে মেশিন বন্ধ থাকে, তাহলে আমাদের বেতন দিয়ে রাখবে কিভাবে? প্রায় গ্যাস চলে যায়, মেশিন বন্ধ থাকে, আমরা বসে থাকি। গ্যাস নাই করলে চলে, মাঝে মাঝে থাকে না। কোম্পানি বেসিক্যালি আর্থিকভাবে ক্ষতি সাধন হচ্ছে এই গ্যাসের না থাকার কারণে। গ্যাস থাকলে আমগরে ভাড়াটা আইতো, ভাড়াটা থাকতো। হানি স্কুলে দিয়ে পাই না, টাইম মতো পাক করা পারি না। লাইনে গ্যাস না থাকার জন্য সিলিন্ডার গ্যাস কিনতে হয়। আমরা চাচ্ছি গ্যাসের দ্রুত তাড়াতাড়ি আসে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। জিটিসিএল আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারছে না। আমরাও গ্রাহক প্রান্তে আমরা আসলে যথাযথ চাপে গ্যাস সরবরাহ করতে পারছি না। চলমান গ্যাস সংকট নিরসনে কাজ করবে কর্তৃপক্ষ, এমন চাওয়া গাজীপুরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে সাফল্যের সঙ্গে পথ চলার 50 বছর পূর্ণ করেছে এসএমসি। দিনটিকে স্মরণীয় করে রাখতে শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশি বিদেশি গণমাধ্যম ও জনস্বাস্থ্য ব্যক্তিত্বদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। দীর্ঘ পথ পরিক্রমা শেষ করায় এসএমসিকে অভিনন্দন জানান অর্থ উপদেষ্টা। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় 200 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে একই চুক্তির আওতায় 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় সৃষ্ট 50 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে 21 বছর সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি কারাগার থেকে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার গাজায় বন্দী 4 ইসরায়েলি নারী সেনার মুক্তি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এদের মুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দী বিনিময় সম্পন্ন হলো।
এদিকে হামাস ইসরায়েল সংকট চলাকালীন ইয়েমেনে আটক 153 বন্দীকে মুক্তি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রসের সহায়তায় শনিবার এ পদক্ষেপ নেওয়া হয়। হামাস ইসরায়েল সংকটের সময় রাজধানী সানায় যুদ্ধবন্দী হিসেবে ছিলেন তারা। ইসরায়েলের হামলায় গাজায় সৃষ্ট 50 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে 21 বছর সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে 12 বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দি গার্ডিয়ান। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ, যদিও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে হিমশিম খাচ্ছেন তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর বিপিএল। আজ থেকে ঢাকায় ফিরছে বিপিএল। এ পর্যন্ত গড়িয়েছে 32টি ম্যাচ। লিগ পর্বে বাকি আর মাত্র 10টি, তারপরেই শুরু প্লে অফ। এ পর্যন্ত সবচেয়ে বেশিবার মাঠে নেমে জয়ের পাল্লা ভারী করতে না পারায় প্লে অফের দৌড়ে পিছিয়ে রয়েছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। এদিকে চট্টগ্রামের মাটিতে আসরে প্রথম হারের স্বাদ পেলেও আগেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। প্লে অফে যাওয়ার পরিসংখ্যান জানাচ্ছেন মুদাসসির আলী। লিগ পর্বের সঙ্গে প্লে অফ মিলিয়ে বিপিএল এ বাকি আছে আর 14টি ম্যাচ, যার সবকটি হবে ঢাকায়। সবশেষ চট্টগ্রাম পর্বের শেষ দিনে আসরে প্রথম হারের স্বাদ পায় রংপুর রাইডার্স। যদিও 9 বার মাঠে নেমে 16 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। প্লে অফের দৌড়ে এরপরই আছে ফরচুন বরিশাল। এ পর্যন্ত সবচেয়ে কম 8 ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট পেয়েছে তারা। টেবিলে এরপর রয়েছে চিটাগং কিংস। 9 বার লড়াইয়ে 5 জয় ও 4 হারে 10 পয়েন্ট তাদের খাতায়। সমান সংখ্যক ম্যাচ খেলে 4 জয় ও 5 পরাজয় নিয়ে 8 পয়েন্ট ঝুলিতে পুড়ে 4 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। সবচেয়ে বেশি 10 বার খেলতে নেমে 6 হার আর 4 জয় 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রামের মাটিতে রংপুরকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে তারা। 10 ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালসও। 3 জয় ও 7 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে দলটি। প্লে অফের আশা বাঁচাতে দু দলেরই সামনে জয়ের কোনো বিকল্প নেই। টেবিলে সিলেট স্ট্রাইকার্স রয়েছে একদম শেষে। এ পর্যন্ত 9 বার খেলে জয় 2টিতে। 7 বার পরাজয়ের গ্লানি নিয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 7ম স্থানে অবস্থান করছে দলটি। প্লে অফের আশা তাদের অনেকটাই ক্ষীণ। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ক্রিকেটের আরও খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কাঁধে। সেই সঙ্গে নারী ক্রিকেট দলের চেয়ারম্যানও করা হয়েছে তাকে। শনিবার বিকেলে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিপিএল নিয়ে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি। সেই সঙ্গে 48 ঘন্টার মধ্যে সবগুলো দলের মালিকের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও এদিন ক্রিকেট বোর্ডের আলোচিত সভায় স্থগিত করা হয়েছে নাজমুল আবেদিনের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বললেন মাহফুজ আলম। আওয়ামী লীগের অবশ্যই বিচার হবে মন্তব্য নাহিদ ইসলামের। তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। দেশের প্রতিটি মানুষের সম অধিকার দেখতে চায় জামায়াত। জুলাই জাগরণ নিয়ে প্রথম আলোর বহুমাত্রিক প্রদর্শনী, গণ অভ্যুত্থানের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। এবং সমালোচনার মুখে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত। অনুসন্ধান শেষে 3 কার্যদিবসের মধ্যে পুনঃতালিকা প্রকাশ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।